শিক্ষার্থীবৃন্দ, আমরা আছি দ্বিতীয় পরিচ্ছেদে, তোমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে বিবরণমূলক রচনায়। বিবরণমূলক রচনা জিনিসটা কি, এই জিনিসটা আগে বুঝে আসি। বিবরণমূলক রচনার এখানে একটা চমৎকার সংজ্ঞা দেওয়া আছে। স্থান, বস্তু, ব্যক্তি, প্রাণী, অনুভূতি, ঘটনা, ভ্রমণ, অতীত স্মৃতি, ছবি বা কোনো বিষয়ে বিবরণ দেওয়া হয় যে রচনায়, তাকে বিবরণমূলক লেখা বলা হয়। মানে কোনো ঘটনার কিংবা কোনো স্থানের কিংবা কোনো বস্তুর অথবা কোনো ভ্রমণ ঘটনার অতীত স্মৃতির বা কোনো ছবির যখন আমরা কোনো বিবরণ দিব কোনো রচনার ভিতরে, আমরা যখন বলবো যে কি কি হয়েছে, ওই ঘটনা সম্পর্কে বিস্তারিত বলবো, পাঠককে বোঝানোর চেষ্টা করব, তখনই সেটাকে বলবো বিবরণমূলক রচনা। ধরো আমি কিছুদিন আগে কক্সবাজার ঘুরতে গেলাম, তখন আমি ফিরে এসে কক্সবাজার সম্পর্কে কি কি দেখেছি, কক্সবাজারে আমার দিন কেমন কেটেছে, এইসব সম্পর্কে আমি কোনো একটা গল্প লিখলাম, কোনো উপন্যাস লিখলাম, কিংবা কোনো আর্টিকেল লিখলাম। তাহলে ওই লেখাটা হলো আমার ভ্রমণ সম্পর্কে যে লেখাটা হলো, এটা হলো ভ্রমণ বিবরণমূলক রচনা। আবার একই সাথে এটা অতীত স্মৃতিও হয়, যেহেতু একটা সময় আগে আমি ঘুরে এসেছি, তারপরে আমি ওই অতীত স্মৃতিটাই আবার নতুন করে লিখতেছি, তার মানে এটা কিন্তু অতীত স্মৃতিও হয়। আবার ধরো কোনো স্থান সম্পর্কেও কিন্তু আমি বলতেছি, কক্সবাজার একটা স্থান, এই সম্পর্কে আমি বলতেছি, ওই স্থান সম্পর্কে কীরকম দিন কেটেছে এটাও বলতেছি, তখন কিন্তু আমি আমার অনুভূতির প্রকাশ করছি। তার মানে আমি আমার লেখায় যখন কোনো স্থান সম্পর্কে বলবো, কোনো বস্তু সম্পর্কে বলবো, কিংবা আমি কোনো ব্যক্তি সম্পর্কে বলতে পারি, কোনো মানুষের সাথে আমার দেখা হলো কক্সবাজারে, যাকে আমার ভালো লেগেছে কিংবা খারাপ লেগেছে, তখন আমি কিন্তু কোনো ব্যক্তি সম্পর্কেও বলতেছি। কিংবা আমি কোনো প্রাণী দেখলাম, কক্সবাজারে একটা সামুদ্রিক অ্যাকোরিয়াম আছে, সামুদ্রিক প্রাণী থাকে ওই অ্যাকোরিয়ামের, সামুদ্রিক প্রাণী অ্যাকোরিয়াম আছে, তো ওইখানে আমি বিভিন্ন প্রাণী দেখলাম, ওই প্রাণী সম্পর্কে বললাম যে এই প্রাণীটা আমার এরকম লেগেছে, এই প্রাণীটা এরকম লেগেছে, তখন আমি কিন্তু প্রাণী সম্পর্কে বললাম। একই সাথে কিন্তু আমার অনুভূতিরও ব্যক্ত হচ্ছে, আমি আমার অনুভূতির কথা বলতেছি। তারপরে আমি একটা নির্দিষ্ট ঘটনা সম্পর্কেও কিন্তু বলতেছি। সর্বোপরি আমি ভ্রমণ সম্পর্কে বলতেছি, আমার কক্সবাজার ভ্রমণ সম্পর্কে, অতীত স্মৃতিও বলতেছি। আবার একটা ছবি, আমার মস্তিষ্কে একটা ছবি আছে কক্সবাজার কীরকম দেখতে, সূর্যোদয়টা কীভাবে হয়, সূর্যাস্ত কীভাবে হয়, তখন আমি ছবির বর্ণনা দিতেছি। আবার পুরোপুরিটাই একটা বিষয়, কক্সবাজার ভ্রমণ আমার একটা বিষয়, এই সম্পর্কে আমি বিবরণ দিতেছি, তখন এটা হলো বিবরণমূলক রচনা। বিবরণমূলক লেখায় লেখকের চিন্তা, অনুভূতি, দৃষ্টিভঙ্গি, চিন্তা প্রকাশিত হবে, অনুভূতি প্রকাশিত হবে, আর দৃষ্টিভঙ্গি প্রকাশিত হবে, প্রতিফলিত হয়। বিলেতে 750 দিন রচনাটিতে লেখক তার বাস্তব ভ্রমণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখেছেন। আমরা বিলেতে 750 দিন রচনাটি পড়ব, আমরা দেখতে পাবো মোহাম্মদ আব্দুল হাই, তিনি বিলেতে ঘুরতে যান। বিলেত মানে ইংল্যান্ড দেশকে বিলেত বলা হয়। তো বিলেতে উনি ঘুরতে যাবেন, ঘুরতে গেলে ওনার যে ভ্রমণ অভিজ্ঞতা হয়েছে, বিলেতে উনি কী কী দেখলেন, কী কী ওনার ভালো লাগলো, কী কী ভালো লাগেনি, ওইখানের আবহাওয়া কেমন, খাদ্যাভ্যাস কেমন, মানুষের চালচলন কেমন, নগর পরিকল্পনা ইত্যাদি অনেক বিষয়ে আলোচনা করবেন। এগুলো আমরা দেখব তার ভ্রমণ অভিজ্ঞতায়। লেখকের দৃষ্টিভঙ্গি তার মূল্যবোধ অভিজ্ঞতা ও শিক্ষা দ্বারা শিক্ষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আমি যখন একটা লেখা লিখব, তখন আমি নিশ্চয়ই নিজের একটা অভিজ্ঞতার বর্ণনা নিব। একই সাথে যদি আমি কিন্তু আমার মূল্যবোধটাও প্রকাশ করতেছি। যদি আমি একজন ভালো লেখক না হয়ে থাকি, তখন কিন্তু আমি যেভাবে বিষয়টা বর্ণনা করবো, একজন ভালো লেখক কিন্তু সেভাবে বর্ণনা করবেন না। আমি যদি একটা ভালো বর্ণনা দেই, আমার পাঠক গোষ্ঠী যদি বুঝতে পারেন না ওনার বর্ণনা ঠিক আছে, তাহলে কিন্তু আমার মূল্যবোধে আসবে বিষয়টা, যে মূল্যবোধ ঠিক থাকার কারণে উনি সঠিক ব্যাখ্যাটা দিতে পেরেছেন। যদি মূল্যবোধ ঠিক না থাকে, তাহলে কিন্তু ব্যাখ্যা ভালো হবে না। অভিজ্ঞতার বর্ণনা করছি, শিক্ষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তুমি সমাজ যেভাবে দেখো, তুমি একজন শিক্ষিত নাগরিক, সমাজ যেভাবে দেখো, একজন অশিক্ষিত কিংবা অল্প শিক্ষিত মানুষ কিন্তু সমাজ সেভাবে দেখে না। তো এই ক্ষেত্রে শিক্ষারও প্রকাশ ঘটে। অভিজ্ঞতা, মূল্যবোধ ও শিক্ষা তিনটাই গুরুত্বপূর্ণ। কোনো কিছুর বিবরণ দিতে গিয়ে লেখক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটান। দৃষ্টিভঙ্গিটা লেখকের লেখার একটা অনিবার্য অংশ। লেখক যখন একটা লেখা লেখেন, তখন তিনি একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তার সমাজকে জানাতে চান, যে আমি এই জিনিসটা এইভাবে দেখতেছি, আমার এই জিনিসটা সম্পর্কে এই মতামত। তো এই দৃষ্টিভঙ্গিটা লেখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। যদি অনেক ক্ষেত্রে হয় যে আপনি কোনো একটা
লেখকের কোনো একটা বই কিংবা কোনো একটা উপন্যাস কিংবা প্রবন্ধ আপনার পছন্দ হইল না, তার মানে কি দৃষ্টিভঙ্গি মিলে নাই, আপনার সাথে লেখকের দৃষ্টিভঙ্গি মিলে নাই। আপনি যদি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেন তাহলে আপনি ভিন্নভাবে লিখতে পারেন, কিন্তু লেখকের দৃষ্টিভঙ্গিটা লেখার অনিবার্য অংশ। এই দৃষ্টিভঙ্গি অনেক সময় পাঠককে প্রভাবিত করে। একটু আগে আমি যেরকম বললাম যে দৃষ্টিভঙ্গি পাঠককে প্রভাবিত করে। যদি আপনার সাথে আপনার লেখকের দৃষ্টিভঙ্গি মিলে তাহলে আপনাকে প্রভাবিত করবে, না হলে প্রভাবিত করবে না। কিংবা ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলে আপনি তাও প্রকাশ করতে চাবেন। নিবিড়ভাবে পাঠ ও পর্যবেক্ষণের মাধ্যমে নিবিড়ভাবে পাঠ ও পর্যবেক্ষণের মাধ্যমে পাঠক ও লেখকের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে পারেন। এগুলোই আমি বলতেছি যে লেখকের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করা পাঠকের জন্য আবশ্যক যদি লেখাটা বুঝতে চায়। এখন যখন লেখকের দৃষ্টিভঙ্গি পাঠক বুঝতে চেষ্টা করবে, বুঝবে, তখন লেখকের সাথে পাঠক নিজের দৃষ্টিভঙ্গিটাকে মিলানোর চেষ্টা করবে। যেমন বিলেতে 750 দিন রচনায় লেখক বলেছেন, কাজের চাপে এরা অকারণ কথা বলে দুরন্ত সময় নষ্ট করার সুযোগ পায় না। এই ব্যাখ্যার মাধ্যমে লেখক কর্মনিষ্ঠাকে প্রশংসিতভাবে উপস্থাপন করেছেন এবং পাঠককে কর্মনিষ্ঠ হতে উৎসাহিত করেছেন। এখন এই বিষয়টা দিয়ে লেখক যে এই দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটাইলেন, তোমরা কিন্তু চাইলে অন্যভাবেও বিষয়টাকে প্রকাশ করতে পারো যে কাজের চাপের কারণে অকারণে দুদণ্ড কথা বলে সময় নষ্ট করার সুযোগ পায় না। লেখক এখানে কর্মনিষ্ঠাকে প্রশংসা করতেছে, কিন্তু তোমরা চাইলে তাদের কর্মনিষ্ঠাটাকে তোমরা প্রশংসা না করে তোমরা দোষারোপ করতে পারো যে তারা চরম স্বার্থপর, যার কারণে অকারণে আরেকজনের সাথে কথা বলে নিজের সময় নষ্ট করে না। তোমরা এইভাবে ব্যাখ্যা করতে পারো। দৃষ্টিভঙ্গিটা এইভাবেই পাঠক এবং লেখককে প্রভাবিত করে। আবার অনেক জায়গায় লিখেছেন, আমাদের মতো টাটকা মাংস এরা খেতে পায় না। পাঠকের মাধ্যমে বোঝাতে চান লেখক টাটকা মাংস পছন্দ করেন। তোমরাও এটা ভিন্ন ব্যাখ্যা করতে পারো যে টাটকা মাংস এরা খেতে পায় না কারণ বিলেত এমন একটা দেশ, তারা শীতপ্রধান দেশ, এর কারণে বিভিন্ন খাদ্যপণ্য তাদের দেশে উৎপন্ন করা সম্ভব হয় না। যেমন গবাদি পশু পালন করার মতো বিশাল তাদের হয়তো চারণভূমি নাই, যেখানে যেখানে সবুজ ঘাস জন্মায়, গবাদি পশুরা বিচরণ করে, ঘাস খায়, বেড়ে ওঠে, এরকম জায়গা বিলেতে নাই। এই কারণে কিন্তু তাদের যেহেতু গবাদি পশু পালন করার সুযোগ হয় না, এর কারণে তারা টাটকা মাংস খেতে পারে না। তাদের জন্য মাংস যেগুলো আসে এগুলো হলো এশিয়া কিংবা আফ্রিকার কোনো দেশ থেকে তাদের দেশে রপ্তানি করা হয়। তো এই ছিল বিবরণমূলক রচনা কিভাবে তৈরি হয়। বিবরণমূলক রচনায় লেখক কি কি বিবরণ দেন, কিভাবে নিজের অভিজ্ঞতার বর্ণনা করেন, স্থান, বস্তু, ব্যক্তি, প্রাণী, অনুভূতি, ঘটনা, ভ্রমণ, আত্মস্মৃতি কিংবা কোনো ছবির কিভাবে বিবরণ দেন, এই জিনিসটা হলো আমরা বিলেতে 750 দিন রচনার প্রেক্ষাপটে আমরা আলোচনা করলাম। এখন তোমাদের পাঠ্যপুস্তকে 3.2.1 একটা সমস্যা দেওয়া আছে যে বিবরণমূলক রচনার বিভিন্ন ধরন থাকে এবং কি কি ধরনে কি কি বিবরণ থাকে। তো এই জিনিসটা আমরা সমাধান করি। বিবরণমূলক রচনার ধরন ছবির বিবরণ হতে পারে, ঘটনার বিবরণ হতে পারে, কোনো স্থানের বিবরণ হতে পারে, আবার স্থাপনারও বিবরণ হতে পারে, প্রাণীর বিবরণ, বস্তুর বিবরণ, ভ্রমণের বিবরণ, অতীতকালের বিবরণ, বিভিন্ন ধরনের বিবরণ হতে পারে। এখন বিবরণটা তোমরা কিভাবে বের করবা যে কিভাবে কোনো লেখক যখন কোনো জিনিসের বিবরণ দেন তখন তার মাথায় কি কি জিনিস থাকে। লেখক সবসময় চান নিজের পাঠক গোষ্ঠীকে বোঝাইতে যে কোনো বিষয় সম্পর্কে তিনি যখন বিবরণ দেন তখন চান তার পাঠক তার বিবরণটা পড়ুক, পড়া ওই সম্পর্কে, ওই জিনিস সম্পর্কে, যদি ছবির বিবরণ হয় তাহলে ছবিটা সম্পর্কে যাতে পাঠক বুঝতে পারে যে ছবিটা কিসের, তার জন্য ছবির বিষয় কি, ছবির বক্তব্য কি, ছবিতে কি কি আছে, ছবি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কি, এই বিষয়গুলো পাঠক নিজেকে নিজে প্রশ্ন করেন, প্রশ্ন করে উত্তরটা দেন। তখন লেখক নিজেকে নিজে প্রশ্ন করেন, প্রশ্ন করে উত্তরটা দেন, উত্তরটা দিলে পাঠক ওই উত্তরটা পড়ে ছবির বিবরণটা পাঠক পায়। আবার একইভাবে ঘটনার বিবরণ যখন দিবা তখন ঘটনার বিষয় কি, ঘটনা কোন স্থানে সংঘটিত হয়েছে, ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া কি, এই প্রশ্নগুলো যদি তুমি নিজেকে করো আবার নিজেই উত্তর দাও তাহলে তুমি একজন লেখক, আর তোমার লেখা যে পড়বে সে তোমার পাঠক। আবার স্থানের বিবরণের ক্ষেত্রে স্থান কোথায়, স্থানটিতে কি কি আছে, স্থানের বিশেষত্ব কি, স্থাপনার ক্ষেত্রে স্থাপনাটি কোথায়, স্থাপনাকে নির্মাণ করেছে, স্থাপনার ঐতিহাসিক গুরুত্ব আছে কিনা। আবার প্রাণীর বিবরণের ক্ষেত্রে প্রাণীর নাম কি, প্রাণী কোথায় পাওয়া যায়, প্রাণীটির বিশেষত্ব কি,
বস্তুর বিবরণের ক্ষেত্রে বস্তুর নাম কি, বস্তুটির বিশেষত্ব, বস্তুর আকার। যদি এই কলমটা সম্পর্কে আমি বিবরণ দিই তাহলে এই জিনিসগুলো আমি মাথায় রাখবো যে বস্তুটার নাম কি, এটা একটা কলম, বস্তুটার বিশেষত্ব কি, এটা দিয়ে লেখা যায়, দাগানো যায়। বস্তুটির আকার কেমন, বস্তুটার আকার এরকম। আবার ভ্রমণের বিবরণের ক্ষেত্রে ভ্রমণের বিবরণ তো বিলেতে 750 দিনেই পাওয়া যায়। ভ্রমণের স্থান কোথায়, বিলেতে। ভ্রমণের স্থানের আবহাওয়া কেমন, শীতল ধোঁয়াটে আবহাওয়া। ভ্রমণ কবে করা হয়, ভ্রমণের সময়টা উল্লেখ করা যায়। অতীতকালের বিবরণ কতকাল পুরনো তা উল্লেখ করা যায়, সমাজের বাস্তবতা, তৎকালীন সমাজ বাস্তবতা। অতীতকালের বিবরণ আমরা খুব বেশি পাই যখন আমরা ইতিহাস ভিত্তিক কোনো বই পড়ি, তখন আমরা অতীতকালে কোন সময়টার কথা উল্লেখ করা হয়েছে, ওই সময়টার আর্থসামাজিক অবস্থা কেমন ছিল, মানুষের আচার আচরণ কেমন ছিল, এই বিষয়গুলো আমরা জানতে পারি। তো এইভাবে বিবরণমূলক রচনায় আমরা বিভিন্ন বিষয়ের বিবরণ পাই। কিছু বিষয় লেখক নিজেকে নিজে প্রশ্ন করেন, উত্তর দেন এবং পাঠক সেটা পড়ে ওই বিষয় সম্পর্কে জানতে পারে। এইভাবে বিবরণমূলক রচনা তৈরি হয়।